হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি রে অপটিক্সের আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমি ম্যাট্রিক্স মেথড, ট্রান্সলেশন ম্যাট্রিক্স, রিফ্র্যাকশন ম্যাট্রিক্স, সিস্টেম ম্যাট্রিক্স এই সমস্ত কিছু ক্লিয়ারলি ডিসকাস করেছি। তো সেই ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো তাহলে লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, সেখান থেকে তোমরা চাইলেই দেখে নিতে পারো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকে আমাদের ফার্স্ট টপিক রিফ্লেকশন ম্যাট্রিক্স। তো রিফ্লেকশন ম্যাট্রিক্স কি সেটা জানার জন্য তোমাকে একটা ফিগার ড্র করতে হবে। আর রিফ্লেকশন ম্যাট্রিক্স কি, রিফ্লেকশন কথাটার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যখন একটা মিররে যদি একটা লাইট রে রিফ্লেক্ট করে তাহলে সেই রিফ্লেক্টের জন্য যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটাই হচ্ছে রিফ্লেকশন ম্যাট্রিক্স। তো রিফ্লেকশন ম্যাট্রিক্সটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে ডিরাইভ করা যায় সেটাই আমি তোমাদেরকে এখানে দেখাবো। আমরা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে ম্যাট্রিক্স মেথডটা আমরা ইউজ করি, তাহলে এখানেও আমরা ধরবো প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন। তো তার জন্য একটা ফিগার আমি ড্র করেছি। দেখো একটা মিরর আছে আর এখানে মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n। একটা লাইট ওই মিরর সারফেসে রিফ্লেক্ট করে আবার ফিরে এসেছে। তারপর এখানে থিটা এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, থিটা আর হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আর তাহলে আমরা রিফ্লেকশনের ল অনুযায়ী জানি থিটা আই সমান হয় থিটা আর। এটা তো রিফ্লেকশনের ল, এটা আমরা সকলেই জানি, এক্ষেত্রেও তাই হবে। আর যদি আমি ট্যান থিটার মানটা বের করতে যাই তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আই আলফা আই মাইনাস থিটা আই। তাহলে ট্যান যদি আমি এই অ্যাঙ্গেলটা বের করতে যাই তার মানটা কত হচ্ছে, এখানে যেহেতু আরটা ইউটা দুটোই নেগেটিভ হবে কারণ এগুলো আমি অপোজিট দিক থেকে মেজার করেছি, তাহলে সেই জন্য এগুলো দুটোর আগে একটা করে নেগেটিভ সাইন আসবে। তাহলে ট্যান থিটা আই মাইনাস আলফা এর মানটা কত হবে, এই মানটা হবে মাইনাস ওয়াই আই বাই আর। দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে এটা আলফা আই মাইনাস থিটা আই। তো ট্যানের মান এটা যদি বার করতে চাই তাহলে এইটা দেখো আছে ওয়াই আই আর এই মানটা হচ্ছে আর। আমরা জানি যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এই মানটা পেলাম। এরপর আমি যেহেতু এখানে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরেছি তাহলে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরলে থিটার মানটা খুব ছোট হয়। দ্যাট মিন্স এখানে এইটা যদি আমি থিটা ধরি তাহলে এইটার মান খুব ছোট হবে এবং তার জন্য ট্যান আলফা আই মাইনাস থিটা আই সমান আমি লিখতে পারি শুধু আলফা আই মাইনাস থিটা আই। তাহলে এটা সমান আমি লিখতে পারি মাইনাস অফ ওয়াই আর ডিভাইড বাই আর। ওকে, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখছি। আবার ছবিটা থেকে আমি দেখছি আলফা এর মানটা হচ্ছে এটা, এই পুরোটা হচ্ছে আলফা আই। তাহলে আলফা আই সমান আমি লিখতে পারি আলফা আর প্লাস 2 থিটা আই, যেহেতু এটাও থিটা আই আবার এটাও থিটা আই। তাহলে আলফা আই ইকুয়াল টু আলফা আর প্লাস 2 থিটা আই। তাহলে এখান থেকে যদি থিটা আই এর মানটা বের করি তাহলে সেটা হবে আলফা আই মাইনাস আলফা আর ডিভাইড বাই 2। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ওকে, এরপর 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমি থিটা আই এর ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসাই তখন কি হবে দেখো, দেখো যদি আমি 2 নম্বর ইকুয়েশন থেকে থিটা আই এর ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে আমি পাচ্ছি আলফা আর সমান মাইনাস অফ আলফা আই মাইনাস 2 ওয়াই আই বাই
আর এরপর আমি এই ইকুয়েশনটা যেটা পেলাম তার বোথ সাইডে n দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমি পাচ্ছি n alpha r equal to minus of n into alpha i minus 2n by r into yi। এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। ওকে, কিন্তু এরপর যদি আমি ছবিটা থেকে দেখি তাহলে দেখো পি পয়েন্টে রিফ্লেকশন হচ্ছে, তাহলে পি পয়েন্টে ওয়াই আই এর মান যেটা হবে ওয়াই আর এর মানটাও ঠিক একই হবে। ঠিক যে মুহূর্তে রিফ্লেকশন হচ্ছে সেখানে ওয়াই আর এর মানটা যা ওয়াই আই এর মানটাও সেম হবে। তাহলে এখান থেকে আমি লিখতেই পারি ওয়াই আই ইকুয়াল টু ওয়াই আর। এটাকে আমি দিলাম 4 নাম্বার ইকুয়েশন। ওকে, এরপর 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশন যদি আমি কম্পেয়ার করি আর এই দুটোকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখি তখন সেক্ষেত্রে হবে ম্যাট্রিক্স ফর্মে লিখলে হচ্ছে n alpha r y r equal to -1 minus of 2n by r 0 1 into n alpha i into y i। এখানে দেখো এই মাঝের টার্মটা যেটা আসছে এটাকে আমি ক্যাপিটাল M দিয়ে ডিনোট করছি, আর এই ক্যাপিটাল এমটাই বোঝাচ্ছে রিফ্লেকশনের যে প্রসেসটা, সেই রিফ্লেকশনের প্রসেসটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে এটাই হচ্ছে রিফ্লেকশন ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমি m দিয়ে যদি লিখি তাহলে m ইকুয়াল টু হবে -1 minus 2n by r 0 1, আর এটাকে আমি বলছি রিফ্লেকশন ম্যাট্রিক্স, অথবা আমি এটাকে বলতে পারি মিরর ম্যাট্রিক্স। ওকে, তো এটা গেল রিফ্লেকশন ম্যাট্রিক্স অথবা মিরর ম্যাট্রিক্স। এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে ফ্ল্যাট মিররের ক্ষেত্রে প্লেনার অপটিক্যাল ক্যাভিটির ক্ষেত্রে কিভাবে হয়। ফ্ল্যাট মিররের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের ঘটনাটা কিভাবে আসছে, সিস্টেম ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে পাবো। দেখো আমি দুটো ফ্ল্যাট ম্যাট্রিক্স নিয়েছি, একটা হচ্ছে m1 একটা হচ্ছে m2। যেহেতু এই ম্যাট্রিক্স দুটো ফ্ল্যাট তাহলে এখানে রেডিয়াস অফ কার্ভেচার r এর মানটা টেন্ডস টু ইনফিনিটি হবে, প্রায় ইনফিনিটির কাছাকাছি থাকবে। আর আমি এটা এয়ার মিডিয়াম ধরেছি, তাহলে এয়ার মিডিয়ামের ক্ষেত্রে n ইকুয়াল টু 1। ওকে, তাহলে এক্ষেত্রে আমি সিস্টেম ম্যাট্রিক্সের যে ভ্যালুটা পাবো সেটাকে যদি s দিয়ে ডিনোট করি তাহলে s সমান লিখতে পারবো ফার্স্টে এখানে দেখো একটা লাইট রে একবার m1 তলে রিফ্লেক্ট করে আবার m2 তলে পৌঁছেছে, এটা একটা সার্কুলার ওয়েতে ঘটছে, আর এই ডিস্টেন্সটা দুটো মিররের মধ্যে ডিস্টেন্সটা আমি ধরেছি স্মল d। ওকে, তাহলে এটা সিস্টেম ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে লিখবো, s ইকুয়াল টু হবে m2 তার সঙ্গে সেকেন্ড বারের যে ট্রান্সলেশন t2 তারপর m1 তারপর আবার t1। এইটা হচ্ছে t1 আর এটা হচ্ছে t2। এটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন সেই জন্য t1, তারপর এটা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন সেক্ষেত্রে এটা t2। ওকে, তাহলে এগুলোর ভ্যালুগুলো যদি পুট করি তাহলে s এর মানটা হবে, তাহলে s এর ভ্যালুটা হবে এটা হচ্ছে m2 এর মান, এটা t2 এর মান, এটা m1 এর মান, এটা t1 এর মান। তাহলে এই সব ভ্যালুগুলোকে যদি আমি মাল্টিপ্লাই করি তখন s এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এরকম 1 0 2d 1। তোমরা যদি এই চারটে ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করো তাহলে দেখতে পাবে s এর মান ঠিক এটাই বেরোবে। আবার ডিটারমিনেন্ট যদি বের করি s তাহলে এটা হবে 1। তাহলে সমস্ত সিস্টেম ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্টটা হবে 1। তাহলে এটা হলো ফ্ল্যাট মিররের ক্ষেত্রে অপটিক্যাল অথবা অপটিক্যাল ক্যাভিটির ক্ষেত্রে প্লেনার অপটিক্যাল ক্যাভিটি যেগুলো হয় যাদের ক্ষেত্রে আর এর মানটা ইনফিনিটির কাছাকাছি হয় তাদের ক্ষেত্রে সিস্টেম ম্যাট্রিক্সটা এরকম হয়। ওকে, এরপর আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ইমেজিং বাই স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস। একটা স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেসের ক্ষেত্রে ইমেজিংটা কীরকম হয়। ওকে, তো এটার জন্য একটা ফিগার ড্র করতে হবে। দেখো আমি একটা ফিগার ড্র করেছি, একটা অ্যাক্সিস আছে, অ্যাক্সিসের ওপর একটা মিরর আছে, যে মিররটা দুটো সারফেসকে ডিভাইড করেছে, একদিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1 আর একদিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2। ওকে, এরপর একটা লাইন গেছে ও থেকে আই পয়েন্টে যেটা মিররে রিফ্র্যাক্ট করেছে,
তাহলে আমি ধরে নিলাম ও পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে λ1 x1, সেখান থেকে ট্রান্সলেশন ঘটে গেছে এ ড্যাশে এ পয়েন্টের কোঅর্ডিনেট λ ড্যাশ x ড্যাশ, তারপর এ ডবল ড্যাশের কোঅর্ডিনেট হচ্ছে λ ডবল ড্যাশ x ডবল ড্যাশ, তারপর আবার ট্রান্সলেশন হয়েছে, তারপর আই পয়েন্টে পৌঁছেছে, আর আই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে λ2 x2। তাহলে এক্ষেত্রে আমি যে ম্যাট্রিক্সগুলো পাচ্ছি আগে সেগুলো লিখে নেব। প্রথম ম্যাট্রিক্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে t1 এর ভ্যালুটা হবে, আমি লাস্ট দিক থেকে শুরু করব, t1টা কাজ করছে এ ড্যাশ আর ও এর মধ্যে, তাহলে প্রথমে এ ড্যাশ হবে λ ড্যাশ x ড্যাশ ইকুয়াল টু হবে -1 0 minus of u by n1 1 into λ1 x1. This is equation 1. Okay, সেকেন্ড যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এখানটাতে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিফ্লেকশন। তাহলে রিফ্র্যাকশনটা কীরকম হচ্ছে, রিফ্র্যাকশন ম্যাট্রিক্সটা হবে আর ইকুয়াল টু হচ্ছে λ ডবল ড্যাশ x ডবল ড্যাশ ইকুয়াল টু 1 minus p 0 1 into λ ড্যাশ x ড্যাশ। যেহেতু এটা এ ড্যাশ আর এ ডবল ড্যাশের মধ্যে হলো, তাহলে প্রথমে আমরা এ ডবল ড্যাশটাকে কনসিডার করলাম, তারপর এ ড্যাশটাকে করলাম। এরপর যেটা পাবো, এরপর আমরা আবার ট্রান্সলেশন পাবো যেটা হচ্ছে টি2 ক্ষেত্রে আমরা পাবো এ ডবল ড্যাশ আর আয়ের মধ্যে, তাহলে এই ক্ষেত্রে আয়ের কোঅর্ডিনেট আছে λ2 x2, আমরা সেটাকে আগে কনসিডার করব। তাহলে টি2 এর মানটা হচ্ছে λ2 x2 ইকুয়াল টু 1 0 v by n2 1, তার সঙ্গে λ ডাবল ড্যাশ x ডাবল ড্যাশ। আগেরটাকে আমি দিয়েছি 2 নম্বর ইকুয়েশন আর এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন। ওকে, এরপর আমি 1 থেকে আর 2 থেকে ভ্যালুটা যদি 3 নম্বর ইকুয়েশনে বসাই, অর্থাৎ λ1 x1 এই ভ্যালুটার জায়গায় যদি আমি মানটা বসাই, তাহলে দেখো কি হবে। 3 নম্বর ইকুয়েশনটা ছিল এটা λ2 x2 ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা, তারপর λ ডবল ড্যাশ x ডবল ড্যাশ। আবার λ ডবল ড্যাশ x ডবল ড্যাশের মানটা কি পেয়েছি, এখান থেকে পেয়েছি, আর এর মানের থেকে পেয়ে যাব। আবার সেক্ষেত্রে পেয়েছি λ1 x1, তো λ1 x1 এর ভ্যালুটা আমি t1 এর যে ভ্যালুটা আছে সেখান থেকে বসাচ্ছি। তাহলে এই দুটোকে যদি আমি 3 নম্বর ইকুয়েশনে পুট করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো λ2 x2 ইকুয়াল টু ফার্স্টে বসবে t2, তারপর r, তারপর t1 ইন্টু λ1 x1। তাহলে t2 r t1 এই ভ্যালুগুলো যদি পুট করি তখন হবে তো t2 আর t1 এই সব ভ্যালুগুলো আমি বসিয়ে দিলাম। তাহলে এই সব ভ্যালুগুলো বসানোর পর আমি যেটা পাবো সেটা হচ্ছে λ2 x2 ইকুয়াল টু ওকে, λ2 x2 ভ্যালুটা এটা পেলাম। তাহলে এখান থেকে আমি যদি x2 এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে x2 এর ভ্যালুটা পাবো এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম। তো এখান থেকে x2 এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম এটা। ওকে, এরপর কোনো একটা রে যদি অ্যাক্সিয়াল অবজেক্ট পয়েন্ট থেকে ইমানেট করে, তাহলে সেক্ষেত্রে x1 এর মানটা হবে 0, আর আমরা সেই কন্ডিশনটাকে ডিটারমাইন করব যেটা দিয়ে, সেটা হচ্ছে x2 ইকুয়াল টু 0। তাহলে 4 নম্বর ইকুয়েশনে
ল্যামডা ওয়ানের যে কোএফিসিয়েন্টটা আছে সেটাকে অবশ্যই 0 হতে হবে। তাহলে এখানে যদি ল্যামডা ওয়ানের যে কোএফিসিয়েন্ট আছে এটার মানটা আমি যদি 0 বসাই তখন আমি পাবো কি না, এই ক্ষেত্রে দেখো ফর তাহলে দেখো ফর এ রে ইমানেটিং ফ্রম অ্যান অ্যাক্সিয়াল অবজেক্ট পয়েন্ট, যদি একটা রে কোনো অ্যাক্সিয়াল অবজেক্ট পয়েন্ট থেকে ইমানেট করে দ্যাট ইজ x1 ইকুয়াল টু 0, যদি x1টা 0 হয় দ্য ইমেজ প্লেন ইজ ডিটারমাইন্ড বাই দ্য কন্ডিশন x2 ইকুয়াল টু 0। তাহলে ইমেজ প্লেনটা ডিটারমাইন করা যাবে যে কন্ডিশনের দ্বারা, সেটা হচ্ছে x2 ইকুয়াল টু 0। দাস ইন ইকুয়েশন 4 দ্য কোএফিসিয়েন্ট অফ ল্যামডা 1 শুড ভ্যানিশ। সুতরাং ইকুয়েশন 4 থেকে এই ল্যামডা ওয়ানের যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে অবশ্যই ভ্যানিশ করতে হবে। তাহলে এটাকে যদি আমি 0 বসাই তখন আমরা পাবো এটা পাবো u বাই n1 ইকুয়াল টু v বাই n2 ইন্টু 1 প্লাস pu বাই n1। তাহলে এখান থেকে যদি আমি u বাই n1 মাইনাস v বাই n2 এর মানটা বের করি তাহলে এটা সমান হবে, এটাকে যদি তোমরা ক্যালকুলেশনটা করো তাহলে দেখতে পাবে এটা হবে uv বাই n1 n2 ইন্টু p। তাহলে এখান থেকে p এর ভ্যালুটা পাচ্ছি n1 n2 বাই uv ইন্টু u বাই n1 মাইনাস v বাই n2। তাহলে এটাকে সিম্পলিফাই করে লিখতে পারি p ইকুয়াল টু n2 বাই v মাইনাস n1 বাই u। ওকে, এটাকে আমি 5 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা আমি পেয়েছিলাম, এই যে ল্যামডা 2 x2 যে ম্যাট্রিক্সটা আমি পেয়েছিলাম, এখানে যদি আমি ল্যামডা 1 এর কোএফিসিয়েন্টটা 0 বসাই, অর্থাৎ এই টার্মটা যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে ল্যামডা 2 x2 ইকুয়াল টু 1 প্লাস pu বাই n1, এদিকে মাইনাস p, এখানে 0, এটা হচ্ছে 1 মাইনাস vp বাই n2 ইন্টু ল্যামডা 1 x1। ওকে, তারপর আবার এখান থেকে যদি আবার আমি x2 এর ভ্যালুটা বের করি তাহলে x2 ইকুয়াল টু পাবো 1 মাইনাস vp বাই n2 ইন্টু x1। ওকে, আবার আমরা জানি m ইকুয়াল টু হয় x2 বাই x1। তাহলে এখান থেকে x2 বাই x1 এর মানটা আমি পাচ্ছি 1 মাইনাস vp বাই n2। এবার p এর জায়গায় আমি আগে যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা যদি বসিয়ে দিই, অর্থাৎ 5 নম্বর ইকুয়েশন থেকে p এর যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা যদি আমি এবার এখানে পুট করি তাহলে পাবো দেখো m ইকুয়াল টু এটা পাচ্ছি 1 মাইনাস v বাই n2 ইন্টু n2 বাই v মাইনাস অফ n1 বাই u। এটা 5 নম্বর ইকুয়েশন থেকে পেলাম। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে পাবো m ইকুয়াল টু 1 1 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে m এর ভ্যালুটা হচ্ছে এটা ইনটু হবে, তাহলে m এর ভ্যালুটা শুধু হচ্ছে v বাই u ইনটু n1 বাই n2, অর্থাৎ ম্যাগনিফিকেশনের ভ্যালুটা কি হবে সেটা আমি জেনে গেলাম। তাহলে যদি কোনো একটা স্ফেরিক্যাল সারফেসে রিফ্র্যাকশন হয় তাহলে সেক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ভ্যালুটা কত হয় সেটা আমরা এখানে বুঝে গেলাম। এরপর বাকি জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।